স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা গ্লোবাল ভিলেজ নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং আমাদের 4টি পার্ট ইতিমধ্যে শেষ হয়ে গেছে। গত পার্টে আমরা বায়োমেট্রিক্স নিয়ে প্রাথমিক আলোচনা করেছিলাম এবং সেখানে আমরা শরীরের যে অর্গানগুলা বায়োমেট্রিক্সের সিকিউরিটির জন্য ব্যবহার করা হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং আমরা প্রত্যেকটি অর্গান ব্যবহারের সুবিধা এবং অসুবিধা দেখেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বায়োমেট্রিক সিস্টেমে সবচেয়ে বেশি সিকিউরিটির জন্য বর্তমানে ব্যবহৃত হচ্ছে সেটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। তোমরা জানো যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে ছাত্রছাত্রীদের হাজিরা নিশ্চিত করার জন্য ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা করা হয়েছে এবং সরকারি অফিসগুলোতেও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতের জন্য ফিঙ্গারপ্রিন্ট চালু করা হয়েছে। তো আমরা আজকে ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে বিস্তারিত জানব। আমরা গত পাঠেও ফিঙ্গারপ্রিন্ট ব্যবহারের সুবিধা অসুবিধা জেনেছি, হাতের ছাপ, আইরিশ, রেটিনা, কণ্ঠস্বর প্রভৃতি সম্পর্কে জেনেছি। আজকে আমরা শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে বিস্তারিত জানব। মনে রাখবে তোমরা, সারা পৃথিবীতে অফিস, আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি যেটি ব্যবহৃত হচ্ছে সেটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আর গোয়েন্দা সংস্থাগুলো রেটিনা, আইরিশ, হাতের ছাপ এগুলো ব্যবহার করে, কারণ এগুলো খুবই ব্যয়বহুল। এগুলা সাধারণ কোনো প্রতিষ্ঠানের পক্ষে ব্যবহার করা সম্ভব নয়। সবচেয়ে কম খরচে যেটি ব্যবহার হচ্ছে সেটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আমরা যেটা চোখে দেখি, কিন্তু ডিজিটালি যেটা ডেটাবেজে সংরক্ষিত হয় সেটা এটা। তোমরা জানো যে ইলেকট্রনিক ডিভাইস গুলো কিন্তু বাইনারি সিস্টেম ছাড়া, অর্থাৎ 0 এবং 1 ছাড়া কোনো কিছু বোঝে না। যখন আমরা যে কোনো কিছু, তোমরা যে মোবাইলে গান শোনো বা তোমরা যে যাই কিছু করো, প্রত্যেকটা জিনিসই কিন্তু ডেটাবেজে সংরক্ষিত থাকে। কিন্তু এই হিসাবে এটা কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ডিজিটাল রূপ। আর আমরা ফিঙ্গারপ্রিন্টকে সচরাচর কাগজে যখন ফিঙ্গারপ্রিন্ট আমরা দিই তখন আমরা এইভাবেই দেখি, কিন্তু আসলে অরিজিনালি জিনিসটা হচ্ছে এইরকম। দেখো, এক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে। তোমরা জানো যে বাংলাদেশে ন্যাশনাল আইডি কার্ড করার সময় ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। এখন পাসপোর্ট তৈরি করার সময় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। মোবাইল ফোন রেজিস্ট্রেশনের সময় কিন্তু ফিঙ্গারপ্রিন্টকে বাধ্যতামূলক করা হয়েছে। দেখো, এখানেও ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে মেশিনটাকে ওপেন করার জন্য। দেখো, এখানে হাতের ছাপ দিচ্ছে। হাতের ছাপের জন্য বড় ধরনের স্ক্যানার লাগে, কিন্তু দেখো ফিঙ্গারপ্রিন্টের স্ক্যানারটা খুবই ছোট। তোমরা এই যে স্ক্যানারটা দেখো, এই স্ক্যানারটা কিন্তু অনেক বড়। স্ক্যানার যত বড় হবে তার দাম কিন্তু অনেক তত বেশি হবে। খেয়াল করো তোমরা, এই যে স্ক্যানারটা কিন্তু অনেক ছোট। স্ক্যানার যত ছোট হবে সেটা তত দ্রুত কাজ করবে এবং তার দাম তত কম হবে। আমাদের আজকের পাঠ হচ্ছে বায়োমেট্রিক্স। তোমরা জানো অনেকগুলো মোবাইলে কিন্তু এখন ফেস লক সিস্টেম চালু হয়েছে এবং ফেস লক সিস্টেম পাশাপাশি এখন ফিঙ্গারপ্রিন্টের লকও চালু করা হয়েছে বিভিন্ন মোবাইলে। বায়োমেট্রিক সিস্টেম বাস্তবায়নের জন্য কি কি জিনিস লাগবে? কি কি জিনিস লাগবে যে তুমি যদি বায়োমেট্রিক সিস্টেম সিকিউরিটি চালু করতে চাও তোমার প্রতিষ্ঠানে, তাহলে কি কি জিনিস তোমার লাগবে আমরা সেই সম্পর্কে প্রথমে জানবো। কম্পিউটার লাগবে, ইন্টারনেট সংযোগ লাগবে, কারণ ইন্টারনেট সংযোগ না থাকলে কিন্তু এখানে কাজ করবে না, কারণ তোমার আঙ্গুলের ছাপ দেওয়ার সাথে সাথে ডেটাবেজে রক্ষিত আঙ্গুলের ছাপের সাথে ম্যাচিং করবে। এরপর ওয়েব ক্যামেরা লাগবে, স্ক্যানার লাগবে, বায়োসেন্সর নির্ণয়ের ডিভাইস লাগবে। তো এই যে জিনিসগুলো কিন্তু এই কম্পিউটার, ওয়েব ক্যামেরা আর ইন্টারনেট সংযোগ তো আমরা বাইরে পেয়ে যাই। কম্পিউটারের সাথে ওয়েব ক্যামেরা এখন সংযুক্ত আছে, ল্যাপটপের সাথে ওয়েব ক্যামেরা এখন সংযুক্ত থাকে, আর কম্পিউটারের সাথে ওয়েব ক্যামেরা সংযুক্ত থাকে না। এটা বাজার থেকে কিনতে পাওয়া যায় খুব কম দামে, কিন্তু এটা এখন পাওয়া যাচ্ছে। স্ক্যানার এবং বায়োসেন্সর নির্ণয় ডিভাইস, এই দুটো জিনিস আলাদাভাবে কিনে নিতে হবে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে এখন স্ক্যানার থাকে, কিন্তু এই জিনিসটা কিনে নিলেই বায়োমেট্রিক সিস্টেম বাস্তবায়ন করা যাবে যে কোনো প্রতিষ্ঠানে। এখন বায়োমেট্রিক্স ব্যবহারের ক্ষেত্রসমূহ কোথায় কোথায় এখন বর্তমানে বায়োমেট্রিক্স ব্যবহার করা হচ্ছে? প্রবেশাধিকার নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি যেখানে বায়োমেট্রিক্স ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ। অফিসের সময় এবং উপস্থিতি, প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে কিন্তু এখন উপস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু বায়োমেট্রিক্স ব্যবহার করা হচ্ছে। পাসপোর্ট তৈরিতে বাধ্যতামূলক করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স তৈরিতে, ব্যাংকের লেনদেন নিরাপত্তা,
এটিএম বুথে নিরাপত্তা নিয়ন্ত্রণ, আবাসিক নিরাপত্তা নিয়ন্ত্রণ, বড় বড় আবাসিক এরিয়াগুলোতে কিন্তু এখন বায়োমেট্রিক সিস্টেম ব্যবহার করা হচ্ছে। কম্পিউটার ডেটাবেজ নিয়ন্ত্রণ, যে তুমি কোনো ডেটাবেজ ব্যবহার করতে পারবে কিনা তোমার অ্যাক্সেস নিয়ন্ত্রণের জন্য কিন্তু এখন বায়োমেট্রিক সিস্টেম ব্যবহার করা হচ্ছে। এবং এই যে মোবাইলের ক্ষেত্রে যে এখন বায়োমেট্রিক সিস্টেমে লক করা হচ্ছে, এটা কিন্তু অনেক সিকিউর। কারণ আগে যে প্যাটার্ন লক ছিল, প্যাটার্ন লক কিন্তু কয়েকবার চেষ্টা করলে কিন্তু এটাকে আনলক করা যায় বা পাসওয়ার্ডকে কিন্তু আনলক করা যায়, কিন্তু বায়োমেট্রিক সিস্টেমে যদি লক করা হয়, কারণ এটা তো কেউ নকল করতে পারবে না। তাহলে এই যে ক্ষেত্রগুলো আমরা বললাম, এই ক্ষেত্রগুলোতে কিন্তু বর্তমানে বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহারে কিন্তু নিরাপত্তা নিয়ন্ত্রণ করা হচ্ছে। দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি। দেহের গঠন, তাহলে ফিঙ্গারপ্রিন্ট, এটা কিন্তু দৈহিক গঠন। আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম যে কোন কোন বৈশিষ্ট্যগুলো নেওয়া হচ্ছে সিকিউরিটির জন্য, কোন কোন বৈশিষ্ট্যগুলোকে ব্যবহার করা হচ্ছে। তাহলে দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি, দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স পদ্ধতি, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। প্রত্যেকের আলাদা একক বৈশিষ্ট্যপূর্ণ হাতের ছাপ বিশ্লেষণ করা। একজনের ফিঙ্গারপ্রিন্ট অন্য কোনো মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে মিলবে না। বর্তমানে অফিস, আদালত, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী শনাক্তকরণের জন্য তুলনামূলক বহুল ব্যবহৃত পদ্ধতি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট রিডার। তোমরা এখন যে কোনো সরকারি প্রতিষ্ঠানে গেলেই দেখবে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট রিডার সেখানে রয়েছে। যে বায়োমেট্রিক্স পদ্ধতিতে আঙ্গুলের ছাপ ইনপুট হিসেবে গ্রহণ করে পূর্ব সংরক্ষিত আঙ্গুলের ছাপের ডেটার সাথে মিলিয়ে নিয়ে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ প্রক্রিয়াকে ফিঙ্গারপ্রিন্ট রিডার বলে। তাহলে এখানে কি করছে, ভালো করে বিষয়টা খেয়াল করো। এখানে আঙ্গুলের ছাপকে ইনপুট হিসেবে নিবে এবং সেই ইনপুটটাকে পূর্বে সংরক্ষিত আঙ্গুলের ছাপের ডেটার সাথে মিলিয়ে শনাক্ত করবে। এই পদ্ধতি ব্যবহার করে একজন ব্যক্তির হাতের আঙ্গুলের ছাপের ইমেজ স্ক্যানের মাধ্যমে গ্রহণ করা হয়, তারপর তা কম্পিউটারে প্রক্রিয়াকরণের মাধ্যমে ডেটাবেজে সংরক্ষণ করা হয়। পরবর্তীতে রিডারের মাধ্যমে হাতের আঙ্গুলের নিচের ছাপকে ডিজিটাল ফর্মে রূপান্তর করে ম্যাচিং পয়েন্টগুলো তুলনা করে ব্যক্তি শনাক্ত করা হয়। বায়োমেট্রিক পদ্ধতিগুলোর মধ্যে বিশ্বজুড়ে ফিঙ্গারপ্রিন্টের জনপ্রিয়তা সর্বাধিক, কারণ এটা কম দামি এবং এটার জন্য যে স্ক্যানারটা দরকার হয় এটা খুবই ছোট। তাহলে আমরা কি কি সুবিধা পাবো? ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতিতে ব্যবহৃত ডিভাইসের দাম কম, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। এই পদ্ধতি ব্যবহারের খরচ তুলনামূলক কম, সফলতার হার প্রায় শতভাগ, শনাক্তকরণের জন্য খুব কম সময় লাগে, খুব কম সময়ে কিন্তু এখানে ইনপুট নিয়ে ইনপুটকে পূর্বে রক্ষিত ডেটাবেজের সাথে মিলিয়ে ফলাফল দেওয়া যায়। তাহলে অসুবিধাটা আমরা দেখবো, যারা শ্রমিকের কাজ করে, বিশেষ করে হাতুড়ি পেটা এই জাতীয় লোকদের জন্য এই সিস্টেম ভালো কাজ করে না, কারণ হাতুড়ি পেটার ফলে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যেতে পারে। যদি ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পূর্বে রক্ষিত ডেটাবেজের সাথে কিন্তু সে ম্যাচিং করতে পারবে না। শুষ্কতা, আঙ্গুলে ময়লা বা কোনো প্রকার আস্তরণ লাগানো থাকলে সঠিক ব্যক্তি শনাক্তকরণ করা যায় না। যেমন ধরো তুমি তোমার মোবাইলে এখন ফিঙ্গার লকের যে প্রসেসটা আছে সেখানে যদি হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে ময়লা থাকে অথবা যদি সেটা ভেজা থাকে তাহলে কিন্তু সেটা আনলক হয় না। এখন আমরা দেখব ফিঙ্গারপ্রিন্টের ব্যবহার কোথায় কোথায় ব্যবহার হচ্ছে। ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের ক্ষেত্রে বর্তমানে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের সময় কিন্তু আঙ্গুলের ছাপ নেওয়া হচ্ছে। বর্ডার নিয়ন্ত্রণের জন্য পাসপোর্ট যাচাইয়ের ক্ষেত্রে, আদমশুমারি রিপোর্টের ক্ষেত্রে, পেশাজীবী ব্যক্তিদের পরিচয়পত্র যাচাইয়ের ক্ষেত্রে। যেহেতু সিস্টেমটি অনুভূতিহীন, সুতরাং নিরাপত্তার ক্ষেত্রে পক্ষপাতিত্বের সুযোগ নেই এবং নিরাপত্তাও নিখুঁত। এখানে সিস্টেমটি অনুভূতিহীন এর মানে কি? এখানে তো কোনো ব্যক্তি তোমাকে শনাক্ত করবে না, ডিভাইস তোমাকে শনাক্ত করবে। ডিভাইসে তোমার ডেটা পূর্বেই সংরক্ষণ করা হয়েছে, এখন তুমি ডিভাইসে নতুন করে ইনপুট দিবা, তোমার ইনপুটটা পূর্বে রক্ষিত ডেটাবেসের সাথে মিলে গেলেই তুমি অ্যাক্সেস করতে পারবে। এই জন্য বলা হয়েছে সিস্টেমটি যেহেতু অনুভূতিহীন তাই তার পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। মনে রাখবেন, মানুষ কিন্তু অনুভূতিহীন নয়, এই কারণে কিন্তু মানুষ পক্ষপাতিত্ব করে। প্রাথমিক খরচ বেশি হলেও সার্বিক খরচ কম। বায়োমেট্রিক্সের অসুবিধা আমরা দেখব, শুষ্কতা, আঙ্গুলে ময়লা বা কোনো প্রকার আস্তরণ লাগানো থাকলে সঠিক ব্যক্তি শনাক্তকরণ করা যাবে না। তাহলে এই যে এই কাজগুলো, এই জিনিসটা কাদের হবে? যারা শ্রমিকের কাজ করে, বিশেষ করে হাতুড়ি পেটা এই জাতীয় লোকদের জন্য এই সিস্টেম ভালো কাজ করে না, কারণ হাতুড়ি ফেটার ফলে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়ে যেতে পারে।
আলোর প্রতিফলন মুখমণ্ডলের ছবির ক্ষেত্রে প্রভাব ফেলে, ফলে মাঝে মাঝে এই সিস্টেমটি মুখমণ্ডল চিনতে পারে না। আমরা এটা বায়োমেট্রিক্স এর অসুবিধা পড়তেছি, যে তুমি বায়োমেট্রিক্স, আমরা একটু আগে যে বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম সেটা ছিল ফিঙ্গারপ্রিন্টের, কিন্তু এখন আমরা বায়োমেট্রিক্স এর অসুবিধা দেখতেছি। তো বায়োমেট্রিক্স এর ক্ষেত্রে আঙ্গুলের ছাপকেও নেওয়া যায়, মুখমণ্ডলকেও নেওয়া যায়, হাতের ছাপ নেওয়া যায়, কণ্ঠস্বর নেওয়া যায়, দস্তখত নেওয়া যায়, আইরিশ নেওয়া যায়, রেটিনা নেওয়া যায়। তাহলে এখন আমরা ওভারঅল অসুবিধাগুলো পড়তেছি, যে এই হাত যদি তোমরা যখন আঙ্গুলের ছাপ দিয়ে কাজ করবে তখন এই সমস্যাগুলো তৈরি হবে। আর যখন ফেস লক হবে, তোমরা জানো যে অনেকগুলো মোবাইলে এখন ফেস লক ব্যবহার করা হচ্ছে, তো আলোর প্রতিফলন মুখমণ্ডলের ছবির উপর প্রভাব ফেলে, যে বেশি আলোতে বেশি প্রভাব, কম আলোতে কম প্রভাব, এই জন্য মৃদু আলোতে বা অর্থাৎ ছবিটা মোবাইলে প্রথম ডেটাবেজে ডেটা রাখার সময় মুখের উপর আলোর যে পরিমাণ প্রতিফলন ছিল সেই পরিমাণ প্রতিফলন বা কাছাকাছি প্রতিফলন না ফেলে সে কিন্তু আনলক করে না ডিভাইসটা। শারীরিক ফিটনেসের উপর কণ্ঠস্বরের তীব্রতার ওঠানামা করে, ফলে কোনো কোনো সময় সিস্টেমটি কণ্ঠস্বর ঠিকমতো চিনতে পারে না। যেমন ধরো যে যখন অতিরিক্ত কাশি থাকে বা ঠান্ডা লেগে যায় তখন কিন্তু অনেকের কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়, তাহলে এমন অবস্থায় কিন্তু সিস্টেমটি কাজ করবে না। প্রতিটি স্বাক্ষর একই রকম হয় না, ফলে এই ক্ষেত্রেও সমস্যা হয়। তাহলে যখন সিগনেচার নেওয়া হয়, তোমরা জানো যে একজন লোক যদি 10টা সিগনেচার দেয় তাহলে 10টা সিগনেচারে কিন্তু 10 রকমের স্লাইট ডিফারেন্স থাকবে। দুটো স্বাক্ষর কখনোই কিন্তু হুবহু একই রকম হবে না। তোমরা দেখবা এই যে পাসপোর্ট অফিসে যে ডিভাইসটির উপরে স্বাক্ষর নেয়, এটা কিন্তু যে কলমটা দিয়ে স্বাক্ষর নেয়, এটা কিন্তু কলম কিন্তু তোমার আগেই দৌড়ে, এটা কিন্তু একটা ট্যাবের উপরে স্বাক্ষরটা নিচ্ছে। তাহলে এই যে স্বাক্ষরগুলা দেওয়া হচ্ছে, এই স্বাক্ষরগুলো দেখা গেছে যে একটু এদিক সেদিক হয়ে যায়, তো একটু এদিক সেদিক হয়তো মানা যায়, কিন্তু বড় ধরনের চেঞ্জ হলে কিন্তু সেক্ষেত্রে ডিভাইসটা কাজ করবে না। ইনস্টলেশন খরচ বেশি, অর্থাৎ প্রাথমিক অবস্থায় খরচ কিন্তু অনেক বেশি, যেটা ছোট ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু করা সম্ভব নয়। সিস্টেমটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য দক্ষ লোকের প্রয়োজন, অদক্ষ লোক কিন্তু কোনোভাবেই সুষ্ঠুভাবে এই সিস্টেমটা পরিচালনা করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। বায়োমেট্রিক সিস্টেমের এই যে টপিকসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়োমেট্রিক সিস্টেম সারা পৃথিবীতে জনপ্রিয় সিকিউরিটি সিস্টেমের জন্য, তাই বায়োমেট্রিক সিস্টেম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটা মানুষকে পড়িয়ে বা মানুষের ভিতরে একটা বোধ তৈরি করা হচ্ছে যে